সুপ্রভাত সকলকে। আজকে আমি WBCS 2024-এর প্রিলিমসের জন্য ইন্ডিয়ান পলিটি এর একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, যেটা তোমাদের প্রিলিতে অনেকটা সাহায্য করবে এবং এই সিরিজটা আমি চালাইতে থাকবো যতদিন না পর্যন্ত ইন্ডিয়ান পলিটি শেষ হচ্ছে। এরপরে আমি অন্য সাবজেক্টের উপরে চলে যাব। ঠিক আছে? ঠিক আছে, আজকের আমাদের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কি, হিস্ট্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে? আচ্ছা, দেখি কি আছে এর মধ্যে। তাহলে আমরা আজকে কি কি পড়বো? আমরা এখানে পড়বো আজকে, যদি দেখি, একটু জুম করে নেই। ঠিক আছে, তো আমরা আজকে এখানে কি কি পড়বো? আমরা আজকে এখানে কি কি পড়বো, দেখি দেখি যদি দেখি, আমরা পড়বো এখানে, এক সেকেন্ড, রেগুলেটিং অ্যাক্ট সম্বন্ধে। রেগুলেটিং অ্যাক্ট যেগুলো ভারতের মধ্যে এভলিউশন অফ দ্য ব্রিটিশ এরা, যেগুলো যে একদম ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল আছে, ক্রাউন রুল আছে, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি কীভাবে গঠিত হয়েছিল সেই সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, দেখা যাক। প্রথমে আমরা যদি দেখি, দ্য এভলিউশন ডিউরিং দি ব্রিটিশ রুল, মানে হচ্ছে ব্রিটিশ শাসনকালে, যখন 1773, না 1773 কি 1773-তে ব্রিটিশের এটা কী করলো, রেগুলেটিং শব্দটার মানে হচ্ছে রেগুলেট করার জন্য। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ সরকার, যেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, কী করলো, রেগুলেট করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই আইনটি আনলো, যে রেগুলেটিং অ্যাক্ট 1773, দ্য ফার্স্ট স্টেপ বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা তোমরা পড়তে পারো। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে কি, এরপরে এই আইনটা আনার ফলেই কী হয়ে গেল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা আছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন কী করলো, দ্য ফার্স্ট টাইম দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি বি রিকগনাইজ। ঠিক আছে, আচ্ছা, এইখানেই, আচ্ছা এখানে সাউন্ডটা একটু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এখানে কি বললো, দ্য গভর্নমেন্ট, এই সেকেন্ড পয়েন্টটা দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রথমে কি ছিল, গভর্নর অফ বেঙ্গল। ঠিক আছে, তিনটা প্রভিন্সে ছিল, বেঙ্গল, মাদ্রাস এবং বোম্বে। ঠিক আছে, বোম্বে ছিল। ঠিক আছে, বেঙ্গল, মাদ্রাস এবং বোম্বে। ঠিক আছে, এই তিনটা ছিল, তিনটা প্রেসিডেন্সি ছিল এবং তিনটারে আলাদা আলাদা গভর্নর ছিল। এবং এই যে আইনটা আনার ফলে, রেগুলেটিং অ্যাক্ট 1773 আনার ফলে কি হলো, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল, গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো। এবং কী করলো, এতে ওর শক্তিটা কী হলো, বৃদ্ধি হয়ে গেল। এবং কি হয়, দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস ওয়ার মেড সাবঅর্ডিনেট টু হিম। ঠিক আছে, তাহলে ওর আওতায় চলে আসলো এবং পুরো ভারতের মধ্যে ভারতের মধ্যেই সবচেয়ে শক্তিশালী হয়ে গেল গভর্নর অফ বেঙ্গল। ঠিক আছে, এবং তার আন্ডারেই এখন সাবঅর্ডিনেট হিসেবে থাকবে মাদ্রাস এবং বোম্বে, যেটা আগে তারা ইন্ডিভিজুয়াল সেম সমান সমান লেভেলেই ছিল। ঠিক আছে, এবং ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হাস্টিংস। ঠিক আছে, এবং উনি হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়। ঠিক আছে, ঠিক আছে, ইট অলসো ক্রিয়েটেড এক্সিকিউটিভ কাউন্সিল, 4 মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল টু অ্যাসিস্ট দ্য গভর্নর জেনারেল। ঠিক আছে, সুপ্রিম কোর্ট তৈরি হয়, সুপ্রিম কোর্ট 1774-এ তৈরি হয়। ঠিক আছে, ঠিক আছে, 1774-এ যে কলকাতা সুপ্রিম কোর্ট তৈরি হয় এবং একজন চিফ জাস্টিস ছিল এবং 3জন আদার জাস্টিস নিয়ে তৈরি হয়েছিল। এবং প্রথম প্রথম কে হয়েছিল, প্রথম হয়েছিলেন এলিজা এমপে। ঠিক আছে, প্রথম স্যার এলিজা এমপে, প্রথম চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ কলকাতা। ঠিক আছে, আচ্ছা, প্রহিবিট প্রাইভেট ট্রেড বাই দ্য কোম্পানি অফিসিয়ালস। ঠিক আছে, এই জিনিসটাও, যে কোম্পানি ট্রেডের কবে প্রাইভেট ট্রেড, তার নিজের কোনো যে কোম্পানি যে অফিসিয়াল আছে, তারা নিজের মাধ্যমে নিজেই ব্যবসা করতে পারবে না, এটা আমাদের 1773-তে বলা হলো। এবং কি নাম্বার অফ দ্য ডাইরেক্টর অফ দ্য কোম্পানি ফিক্সড অ্যাট 24। ঠিক আছে, আচ্ছা, এবং এরপরে আসি পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেটা হচ্ছে 1784-এ আছে। ঠিক আছে, এটাতে সবার প্রথমে আমরা যে ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া, তাহলে হচ্ছে কবে হয়েছিল, 1784। ঠিক আছে, এবং এইটাতেই কী হলো, ডেজিগনেটেড বিটুইন পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ফাংশন। ঠিক আছে, আচ্ছা, ডিস্টিংগুইশড বিটুইন পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ফাংশন অফ দ্য কোম্পানি, এস্টাবলিশ বাই নিউ বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে,
তাহলে কি আমাদের এখানে দুইটা জিনিস আছে, কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল। কোর্ট অফ আচ্ছা এইখানে মিস হয়ে গেছে, যাই হোক। এই কোর্ট অফ ডাইরেক্টর, ঠিক আছে, এই কোর্ট অফ ডাইরেক্টর অফ দ্য কোম্পানি কী হয়, রিপোর্ট সিভিল, মিলিটারি অ্যান্ড অ্যাফেয়ার্স, ঠিক আছে। এবার আমরা দেখব কোর্ট অফ ডাইরেক্টরটা আগের থেকেই ছিল, কিন্তু যে বোর্ড অফ কন্ট্রোলটা সেটা হচ্ছে 1784 সালে 1784 এটা তৈরি হয়েছিল নতুনভাবে, এই বোর্ড অফ কন্ট্রোলটা, ঠিক আছে। ঠিক আছে, দ্য কোর্ট অফ ডাইরেক্টর অ্যালাউ দ্য ম্যানেজ দ্য অনলি কমার্শিয়াল অ্যাফেয়ার্স, ঠিক আছে। তাহলে হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টর কমার্শিয়াল অ্যাফেয়ার কন্ট্রোল করবে, অ্যাফেয়ার ম্যানেজ করবে, ঠিক আছে। আবার তাহলে বোর্ড অফ কন্ট্রোলটা কি পলিটিক্যাল অ্যাফেয়ার ম্যানেজ করবে, ঠিক আছে। দিস ওয়াজ অলসো আ টার্ম এস এ ডুয়াল গভর্নমেন্ট, ঠিক আছে, ভালো কথা। দ্য বোর্ড অফ কন্ট্রোল, দ্য বোর্ড অফ কন্ট্রোল ওয়াজ মেড মোর পাওয়ারফুল, তাহলে বোর্ড অফ কন্ট্রোল মোর পাওয়ারফুল, ইট ক্যান সিভিল মিলিটারি রেভিনিউ সম্বন্ধিত বোর্ড অফ কন্ট্রোলটা কী করবে, কন্ট্রোল করছে, যেটা মানুষকে সিভিল মিলিটারি এবং রেভিনিউ এবং কমার্শিয়াল ক্ষেত্রে যেটা দেখতেছি আমরা কোর্ট অফ ডাইরেক্টর দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি এখানে একটা মিস হয়ে গেছে, আচ্ছা এখানে 13টা নাই, ঠিক আছে, এখানে 13টা নেই, ঠিক আছে। এখানে যেটা আছে 1813 একটা আছে, ঠিক আছে, 1813 একটা আছে, এটা লেখা হয়নি, আমি বলে দিয়েছি 1813 কি আছে। আচ্ছা 1813 যদি দেখি, 1813 কি, অ্যাবলিশ দ্য মনোপলি, ঠিক আছে। অ্যাবলিশ কি করেছে, অ্যাবলিশ দ্য মনোপলি অফ দ্য ট্রেড। এই মনোপলি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি ট্রেডে ইন্ডিয়ার মধ্যে শেষ করে দিয়েছিল, এবং ওপেন ব্রিটিশের সব মার্চেন্টদের জন্য, ব্রিটিশের যে সব মার্চেন্ট আছে তাদের জন্য ওপেন করে দিল, ঠিক আছে, যে সবাই এখানে এসে ইন্ডিয়াতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে, ঠিক আছে। আমি 13-র কথা বলতেছি, ঠিক আছে, যেটা এখানে লেখা নেই। এটা কি লেখার কোনো ব্যবস্থা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো, বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে ওপেন ওপেন হয়ে গেল, ট্রেড ওপেন হয়ে গেল, ঠিক আছে, সবার জন্য। ব্রিটিশের যে ব্রিটিশদের যে সব মার্চেন্ট আছে তাদের জন্য শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, তাহলে এখানে এক্সেপশনটা কি, এক্সেপশনটা যদি দেখি, এক্সেপশনটা হচ্ছে, আচ্ছা এক্সেপশনটা কি, এক্সেপশনটা হচ্ছে যে চায়নার উপর যে যে ট্রেড, যে চায়নার সাথে যে ট্রেড, ঠিক আছে, ট্রেড উইথ চায়না এবং হচ্ছে চা সম্পর্কিত, ঠিক আছে, চা এবং চায়না সম্বন্ধে ট্রেডটা, সেটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি থাকবেই, ঠিক আছে, এইটুকুই। এবং ওয়েস্টার্ন এডুকেশনের জন্য খ্রিস্টান মিশনারিকে 1 লাখ দিয়েছিল টাকা, ঠিক আছে, 1 লাখ টাকা দিয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। ঠিক আছে, 1 লাখ টাকা দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা 1883, 1813 যেটা 1 লাখ টাকা দিয়েছিল। আর কি হয়েছিল, যেটা আছে মনোপলি, ঠিক আছে, মনোপলির ব্যাপারটা আসলো, মনোপলির যে ব্যাপারটা আছে সেটা চায়না, চায়না এবং কি, চায়না এবং টি ট্রেডে মনোপলি, বাকি সবগুলোর জন্য ওপেন কম্পিটিশন, ঠিক আছে, ঠিক আছে। এবং এরপরেই আমরা দেখি, আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে, এবার দেখি চার্টার অ্যাক্ট 1833, 1833-তে কী হচ্ছে, দ্য গভর্নমেন্ট, হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে উন্নীত করা হলো প্রথম, এবং এটা কে হলো, এবং কী হলো এটাকে, উইলিয়াম বেন্টিং, প্রথম কে হয়েছিল, উইলিয়াম বেন্টিং হয়েছিল, ঠিক আছে। এবং কী হলো, ওয়াজ ভেস্টেড কি পাওয়ার অফ সিভিল অ্যান্ড মিলিটারি পাওয়ার, সবগুলোই চলে, সিভিল এবং মিলিটারি পাওয়ার সব গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে চলে গেলো, ঠিক আছে। এরপরে যদি আমরা যদি দেখি আর একটু, 1 সেকেন্ড, ছোটো হতে দাও, আরও আছে ইনফরমেশন, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, আগে সব কিছু দেখতো, ঠিক আছে, কমার্শিয়াল, কিন্তু এখন শুধু পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, নো কমার্শিয়াল বডি, আগে কমার্শিয়াল বডি হিসেবে কাজ করছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইন হিজ ট্রাস্ট মেজেস্টি, তাহলে হচ্ছে মেজেস্টি ট্রাস্টে সে এখানে টেরিটরিতে অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যকলাপ চালাবে, ঠিক আছে। দিস অ্যাক্ট ইজ অ্যাটেম্প টু ওপেন দ্য কম্পিটিশন ফর অল, ওপেন কম্পিটিশন ফর অল সিভিল সার্ভিস এক্সামিনেশন, ঠিক আছে, যেটা সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য কী হয়, ওপেন করে দিল, কিন্তু এটা কার্যকর হয়নি, ঠিক আছে, কার্যকর আমরা পরে দেখব। কার্যকর যদি দেখি আমরা এই জায়গায় দেখো, হ্যাঁ, আচ্ছা, অন দ্য বেসিস অফ দ্য ম্যাকলে কমিটি, ম্যাকলে প্রতিবেদনের 1854 সালে রিকমেন্ডেশন, ওপেন কম্পিটিশন ফর দ্য সিভিল সার্ভিস ইন্ট্রোডিউস, ঠিক আছে, সিভিল সার্ভিসের জন্য ওপেন কম্পিটিশন চালু হয়, যেটা আমার আছে 1853-তে, 1800 ওপেন কম্পিটিশন তাহলে কত সালে কার্যকর হয়, তাহলে হচ্ছে ওপেন কম্পিটিশন ওয়াজ ইন্ট্রোডিউস ইন, কিন্তু ওইটার
প্রস্তাবনাটা হচ্ছে 1833-এই হয়ে গেছিলো, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, সেপারেট দ্য লেজিসলেটিভ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেপারেট কি লেজিসলেটিভ এক্সিকিউটিভ থেকে আলাদা করা হয়েছে এখানে, ঠিক আছে? এবং কি 6 মেম্বার বডি ইন্ডিয়ান কাউন্সিলের 6 মেম্বার ওয়াজ অ্যাডেড ইন্ডিয়ান কাউন্সিল লেজিসলেটিভ কাউন্সিল, 4 আউট অফ ওয়ার দ্য অ্যাপয়েন্টেড দ্য প্রভিন্সিয়াল, যেটা আছে প্রভিন্সেস থেকে মাদ্রাস, বোম্বে এবং আগ্রা থেকেই হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা জানি যে 1857 কী হয়, সিপাহী বিদ্রোহ হয় না? 1857 সিপাহী বিদ্রোহের পরে কী হলো, যে এই অবস্থা খুব খারাপ ইন্ডিয়াতে ব্রিটিশদের, তার জন্য কী করলো, রানী তার নিজের হাতেই সম্পূর্ণ শক্তিটা নিয়ে নিল, ঠিক আছে? তাহলে কি এখানে, এবং তারা নতুন আইন আনলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তাহলে ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 3টা আছে, ঠিক আছে? এইখানে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এবং কী হয় 1935 একটা আছে, আর একটা কততে আছে সবাই বলো, ঠিক আছে? আর একটা আছে 1919-এ আছে, ঠিক আছে? 1919 না? ঠিক আছে, না না না, ঠিক আছে, হ্যাঁ 1919, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাবলিশ কী করলো, ইট অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল, ঠিক আছে? এবং ক্রাউন রুল শুরু হলো, এখান থেকে শুরু হলো আমাদের ক্রাউন রুল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল শেষ। এবং বোর্ড অফ কন্ট্রোল, কোড অফ ডাইরেক্টর, দুইটাকেই অবলুপ্ত করা হলো। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ভাইসরয় অফ ইন্ডিয়া করা হলো, প্রথম ভাইসরয় হলো লর্ড ক্যানিং, ঠিক আছে? এবং এবার নতুন পোস্ট হলো সেক্রেটারি অফ স্টেট, ঠিক আছে? এটা কী হবে, এটা একটা ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হবে, যিনি কী করবে, যে ভারতের মধ্যে কী চলছে না চলছে ভাইসরয় তাকে জানাবে, ঠিক আছে? সেটা ওই যাদের যে লেজিসলেচারে হবে না, সেটা হচ্ছে পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টে তার খবরাখবর কি, আলটিমেটলি রেসপন্সিবল টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ঠিক আছে? ঠিক আছে, ও ভারতের সম্বন্ধিত ওইখানে পার্লামেন্টে কথা বলে, এবং 15 মেম্বারের একটা কাউন্সিল বডি থাকবে। মনে রাখবে যে এটা আসে যে কত মেম্বার কাউন্সিল বডি ছিল, 15 মেম্বারের কাউন্সিল বডি ছিল, ঠিক আছে? ঠিক আছে, এবং এরপরে দেখি 1861 কী হলো, 1861 কি, ইট প্রোভাইডেড দ্য ভাইসরয় শুড বি নমিনেটেড ইন্ডিয়ান অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার, ঠিক আছে? ইন্ডিয়ান অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার, ঠিক আছে? ইন্ডিয়ান অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার। আচ্ছা, প্রথমে 3জনকে আমরা নমিনেট করলো, কি, রাজা অফ বেনারস, ঠিক আছে, স্যার দিনকর রাও, এবং হচ্ছে কি মহারাজা পাতিয়ালা, ঠিক আছে? মহারাজা এই 3জনকে নন অফিসিয়াল মেম্বারকে তারা নমিনেট করলো লেজিসলেটিভ কাউন্সিলের জন্য, এই যে, ঠিক আছে, ভাইসরয়ের, ঠিক আছে? না, এই যে লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে? এরপর লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য বোম্বে মাদ্রাস প্রভিন্সিয়াল অ্যাজ রিস্টোর, ঠিক আছে? এই যে আমরা কোথায় দেখেছিলাম, তে গভর্নর, যেটা আমরা 1773-তে এসে না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল যখনই করা হলো, তখন থেকে কিন্তু মাদ্রাস এবং বোম্বের পাওয়ারটা কমে গেছিলো, নাকি? তাহলে বেঙ্গলের পাওয়ারটা কি বেশি হয়ে গেছিলো, কিন্তু যে এই ভাইসরয় আসাতে, ঠিক আছে, ভাইসরয় আসাতে কী হলো, ভাইসরয় আসাতে কী হবে, আবার পাওয়ারটা কী হয়, রেস্টোর হয়ে গেলো, মানে কি ভাইসরয় সবার সবচেয়ে বেশি পাওয়ার। তারপরে কি বেঙ্গল, মাদ্রাজ এবং সমান সমান এসে গেলো, ঠিক আছে? ভাইসরয় আছে ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলো, ঠিক আছে? তখন এস্টাবলিশমেন্ট অফ দ্য, ঠিক আছে, এখানে হচ্ছে এই দেখো নিউ লেজিসলেটিভ কাউন্সিল প্রভিন্সে হলো বেঙ্গলে কত, 1862-তে বেঙ্গলে, 86-এ মনে হয় ওয়েস্টার্ন প্রভিন্সে, ঠিক আছে, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে, এবং পাঞ্জাবে 97-এ। এটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? দ্য কাউন্সিল, আচ্ছা, পোর্টফোলিও সিস্টেম আছে। পোর্টফোলিও সিস্টেম মানে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন এক একজন ডিপার্টমেন্টে এক একজন কাজ করবে, ঠিক আছে? যেমন এখন হচ্ছে স্বাস্থ্য দপ্তর আছে, তাহলে স্বাস্থ্যমন্ত্রী, ঠিক আছে? ও গৃহমন্ত্রী, গৃহ দপ্তরের জন্য, ঠিক আছে, হোম মিনিস্ট্রি, অমিত শাহ, ঠিক আছে? তো ওই রকমই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ব্যক্তি থাকবে যারা নিয়ন্ত্রিত করবে, যেটা পোর্টফোলিও সিস্টেম, সেটা 1861-এ কত চালু হয়েছিল, ঠিক আছে? 1861, ঠিক আছে, 1861। এবং হচ্ছে পাওয়ার টু অর্ডিন্যান্স, এটা ভাসুরের হাতে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা থাকবে, যেটার হচ্ছে মেয়াদ থাকবে 6 মাস, ঠিক আছে? এবং হচ্ছে 1892 দেখি লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ গিভেন, এখানে হচ্ছে কি তাদেরকে ডিসকাশন করার রাইট দিল, ঠিক আছে? আগে শুধু যে 3জন মেম্বার যে ছিল লেজিসলেটিভ কাউন্সিলে, তারা তো ডিসকাশন করতো, তারা জাস্ট প্রেজেন্ট থাকে, ঠিক আছে? কিন্তু 1992-তে তারা হচ্ছে এবার ডিসকাশন করতে পারবে, এবং আক্স কোশ্চেন টু দ্য এক্সিকিউটিভকে আক্স করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা।
এরপরে যে দেখি পার্লামেন্টারি রিফর্ম, যেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। তো সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ইনক্রিজ টু 16 থেকে 60-এ ইনক্রিজ করা হলো, ঠিক আছে। এবং এইখানে না, ওখানে কি আস্ক করার শুধু বাজেটের ক্ষেত্রে কি করে জিজ্ঞাসা কোশ্চেন জিজ্ঞাসা, এবার সাপ্লিমেন্টারি কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারবে। মানে যদি সাপ্লিমেন্টারি কোশ্চেন মানে কি, যদি এই বাজেটের উপর ডিসকাশন হচ্ছে, আমি কোশ্চেন করলাম এবং তারা উত্তর দিল, এক্সিকিউটিভরা, এবং তারপরে উত্তরের পরিপ্রেক্ষিতে আরেকটা আমি প্রশ্ন দিতে পারবো, কিন্তু এখনও ভোটিং রাইটটা আসেনি, ঠিক আছে। সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার জিজ্ঞাসা করতে করা যেতে পারে, যেটা হচ্ছে পার্লামেন্টতে হয়ে গেছিলো, ঠিক আছে। Although the official majority of the Central Legislative Council was retained same, তাহলে হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে অফিসিয়াল মেজরিটিটাই ছিল, ঠিক আছে। নন অফিসিয়াল মানে ইন্ডিয়ান, ঠিক আছে। নন অফিসিয়াল মেজরিটি প্রভিন্সিয়াল কাউন্সিলে ইজ অ্যালাউড, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ানসদের মেজরিটি প্রভিন্সিয়ালে অ্যালাউড ছিল, কিন্তু যে সেন্ট্রাল লেভেলে আছে সেখানে ভাই, সেখানে কি আমাদের ব্রিটিশরাই ওখানে আধিক্য ছিল, ঠিক আছে। আচ্ছা, প্রথম এক্সিকিউটিভ কাউন্সিলের যে মেম্বার হয়েছিল না, এটা কি সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ঠিক আছে। এখানে একটা কনফিউশন হয়ে যায়। আরেকটা আছে সত্যেন্দ্রনাথ, এখানে আরেকটা আছে যেটা আছে না, পরে দেখবো আমরা, আরেকজন আছে যেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির, ঠিক আছে। ওর সাথেই ঠিক আছে গন্ডগোল আছে, কিন্তু মনে রাখবে যে সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ঠিক আছে, ভাইসরয় কাউন্সিলের ল মেম্বার ছিল, ঠিক আছে। আচ্ছা, সেপারেট ইলেকট্রোড, মুসলিমদের জন্য সেপারেট ইলেকট্রোড করেছিল, ঠিক আছে। এইখানে ঠিক আছে, সেপারেট ইলেকট্রোড ফর দ্য মুসলিম, ফর মুসলিম ভোটার্স, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার যে মন্টেগু চেমসফোর্ড, ঠিক আছে। মন্টেগু চেমসফোর্ড আমরা জানি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এইরকম টাইম হচ্ছে রাওলাট অ্যাক্ট, ঠিক আছে। আমরা ইতিহাস পড়ছি না, কিন্তু তাও এইসব সম্বন্ধে জানা হয়েছে, একই টাইম ফ্রেমে যেহেতু আছে। তাহলে 1919-এ মন্টেগু চেমসফোর্ড, মন্টেগু কে ছিলেন, চেমসফোর্ড কে ছিলেন, চেমসফোর্ড ছিলেন ভাইসরয়, আর এইটা ছিলেন এসওএস, ঠিক আছে। এইটা ছিলেন এসওএস, ঠিক আছে। এটা হচ্ছে না এসওএস, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ডায়ার্কি ব্যবস্থা, এখানে ডায়ার্কি ব্যবস্থা চালু হলো বাইক্যামেরাল, মানে যে দ্বিকক্ষ বিশিষ্ট, ঠিক আছে। ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ রিপ্লেসড বাই দ্য আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, ঠিক আছে। লেজিসলেটিভ কাউন্সিলকে আপার হাউস লোয়ার হাউসকে করে দিল, এবং হচ্ছে কি হয়, বাইক্যামেরালিজম চালু হলো, আপার হাউস আর লোয়ার হাউস, ঠিক আছে। ডাইরেক্ট ইলেকশন, ডাইরেক্ট ইলেকশন হলো, যারা সবাই ইলেকশন মানে ভোট দিতে ভোটিং রাইট সবার ছিল না, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ছিল না, ঠিক আছে। তাহলে কার ছিল, যারা হচ্ছে প্রপার্টি ভালো আছে, তাদের জমি জমা আছে, ট্যাক্স দেয়, যারা এডুকেশন, তারা হচ্ছে হাইলি এডুকেটেড, তারাই শুধু ভোট দেওয়ার রাইট পেতো, ঠিক আছে, তখনকার টাইমে, ঠিক আছে। এবার সেপারেট ইলেকট্রোড আছে এখানে, দেখো সেপারেট ইলেকট্রোড, আগে শুধু মুসলিম ছিল, এখন মুসলিম, শিখ, হচ্ছে ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান্স এবং ইউরোপিয়ান, তো টোটাল 5টা হয়ে গেলো, এখানে 4টা, আগের একটা 5টা, ঠিক আছে। এদের শিখস, ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান্স এবং ইউরোপিয়ানস, ঠিক আছে। এবং কী হয়, সেপারেট প্রভিন্সিয়াল বাজেট অ্যান্ড অথরাইজ প্রভিন্সিয়াল লেজিসলেচার এনাক্ট দ্য নিউ, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নেই। এরপরে হচ্ছে, এবং হচ্ছে এবারে হচ্ছে এইখানেই দেখো, নন অফিসিয়াল মেম্বার, যে 6 জনের মধ্যে যে ভাইসরয় কাউন্সিলে যে 6জন মেম্বার থাকবে, 6জনের মধ্যে 3জন এবার ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আদার দেন দ্য কমান্ডার অ্যান্ড চিফ, ঠিক আছে। প্রোভাইডেড এস্টাবলিশমেন্ট অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন, অ্যাকওয়ার্থ কমিটি যেটা আছে, ঠিক আছে। এটা আমার মনে রাখবে যে অ্যাকওয়ার্থ কমিটিতে পাবলিক সার্ভিস কমিশন, অ্যাকওয়ার্ড 1926-এ অ্যাকওয়ার্থ কমিটিতে আমাদের পাবলিক সার্ভিস কমিশন স্থাপিত হয়, ঠিক আছে। আচ্ছা, মানে ঠিক আছে। এবং হচ্ছে এরপরে যদি দেখি আমরা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ যদি দেখি, ইট প্রোভাইড দ্য এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া ফেডারেশন, একটা ফেডারেশনে অল ইন্ডিয়া ফেডারেশনের একটা এস্টাবলিশমেন্ট করে, ঠিক আছে। ইট প্রোভাইড দ্য ফেডারেল প্রভিন্সিয়াল অ্যান্ড কনকারেন্ট লিস্ট, ফেডারেল প্রভিন্সিয়াল এবং কনকারেন্ট লিস্ট, মানে কি এখনকার যেটা আছে না, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং হচ্ছে কনকারেন্ট লিস্ট সেম রকমের। ফেডারেল লিস্ট ফেডারেল ওই সম্বন্ধিত আইন বানাবে, প্রভিন্সিয়াল লিস্ট প্রভিন্সিয়াল ওই সম্বন্ধিত আইন বানাবে, ঠিক আছে। ওই লিস্টে কনকারেন্ট লিস্ট মানে দুইজনেই বানাতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রভিন্সিয়াল অটোনমি ইন দ্য প্লেস অফ ডায়ার্কি, ইন এ প্লেস অফ ডায়ার্কি, ঠিক আছে। প্রভিন্সিয়াল অটোনমি দিল ইন দ্য প্লেস অফ ডায়ার্কির পরিবর্তিতে প্রভিন্সিয়াল অটোনমি দিল, ঠিক আছে। এবং কী হয়, গভর্নর ওয়াজ রিকোয়ার্ড টু অ্যাক্ট অ্যাজ এ অ্যাডভাইস অফ দ্য মিনিস্টার রেসপন্সিবল, ইট প্রোভাইড দ্য ডায়ার্কি অ্যাট দ্য সেন্টার, তাহলে ডায়ার্কি অ্যাট দ্য সেন্টার 1935, হাউবার নেভার কেম ইন টু দ্য প্র্যাকটিস, ঠিক আছে। তাহলে ডায়ার্কি অ্যাট সেন্টার, তাহলে আমার আগেরটাতে কী দেখলাম, এটা ডায়ার্কি কোথায় ছিল, ডায়ার্কি অ্যাট প্রভিন্সিয়াল, ঠিক আছে।
ডায়ার্কি আর প্রভিন্সিয়ালটাকে পরে এটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো এইখানে 1935-এ ওটা শেষ করে দিয়ে সেন্টারে আমরা ডায়ার্কি যদি বলা হয় ডায়ার্কি প্রভিন্সে 1919 প্রথমেই প্রভিন্সে আসে, তারপরে আমরা ইট প্রোভাইড দ্য ডায়ার্কি অ্যাট সেন্টার ইন 1935। ঠিক আছে। আরবিআই হয়েছে আরবিআই 1935-এ আরবিআই অ্যাক্ট অনুযায়ী, 1934-এর আরবিআই অ্যাক্ট অনুযায়ী তাহলে হচ্ছে আরবিআই তৈরি হয়েছিল, ফেডারেল কোর্ট তৈরি হয়েছিল। ঠিক আছে। ফেডারেল কোর্ট মানে সুপ্রিম কোর্ট, পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছে, প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন এবং হচ্ছে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল। ঠিক আছে। সেপারেট ইলেকটোরেট ফর ডিপ্রেস ক্লাস ওমেন অ্যান্ড লেবর। ঠিক আছে। এইটা আসার কারণ হচ্ছে কি, আমরা জানি 1900 কততে হয়েছিল গান্ধী আরওইন চুক্তি। ঠিক আছে, গান্ধী আরওইন বলতেছি, কি বলে এটাকে, গান্ধী এবং আম্বেদকরের যে চুক্তি আছে না, পুনা চুক্তি। ঠিক আছে, পুনা চুক্তি। তো পুনা চুক্তিতেই কি হলো, ডিপ্রেস ক্লাসের উপরে তাদের ইলেকশন রাইট দেওয়া হলো, তাহলে সেপারেট ইলেকশন পরে ওমেন্স এবং লেবারদের তাদের ইনক্লুড করা হয়। ঠিক আছে। ইট এক্সটেন্ডেড 10% অফ ব্যাডাল ফ্রাঞ্চাইজি। ঠিক আছে। টোটাল পপুলেশন 10% ভোটিং রাইট পাবে। এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এর পরে যদি দেখি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মধ্যে কি আসলো, ইট এন্ডেড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ঠিক আছে। এবং কী হয়, ভাসরায়ের পটটা চলে গেলো এবং গভর্নর জেনারেল আবার হলো। ঠিক আছে। কে ছিল প্রথম গভর্নর, তাহলে গভর্নর জেনারেল আবার কে হলো, মাউন্ট ব্যাটেন। এবং সেটাকেও অ্যাবলিশ করে দেওয়া হলো। ভারতীয় যদি দেখি, প্রথম ভারতীয় এবং শেষ ভারতীয় যদি দেখি, রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী। ঠিক আছে, রাজা গোপালাচারী। তারপরে হচ্ছে এটাকে শেষ করে দিল এবং ভারতের যে এখন যে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওই সিস্টেমটা আনা হলো। ঠিক আছে। এইসব ব্রিটিশদের গভর্নর জেনারেল এইসব জিনিসগুলো পদগুলো আমরা সরিয়ে দিলাম। ঠিক আছে, রাজা গোপালাচারী লাস্ট। ঠিক আছে, ভারতীয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফ্রেম। ঠিক আছে, অ্যাডপ্ট এনি কনস্টিটিউশন অ্যান্ড ইট টেক এনি ল টিল দ্য কনস্টিটিউশন অফ অ্যাডপ্টেড। এগুলো পড়ে নিয়ে, এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেবল ফ্রেম কনস্টিটিউশন, এগুলো তোমরা একবার দেখে নিতে পারো, এটা অতটা ইম্পর্টেন্স না। ঠিক আছে। তাহলে 1947 সালে 15ই আগস্ট তাহলে হচ্ছে স্বাধীনতা পায়। ঠিক আছে। আচ্ছা, এবার কনস্টিটিউশন অ্যাসেম্বলি যদি দেখি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি যদি বলা হয় আমাদের প্রস্তাবনা, তাহলে হচ্ছে 1934 সালে এর প্রস্তাবনা হয়ে যায়। ঠিক আছে, 1934 সালে এর প্রস্তাবনা দেয়, কে দেয়, 1934 সালে কে এর প্রস্তাবনা দেয়, মানবেন্দ্র এম.এন. রয়। ঠিক আছে, মানবেন্দ্রনাথ রায়, 1934 সালে। ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ড দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইন 1935। আগস্ট অফার আসে 1940 সালে। ব্রিটিশ গভর্নমেন্ট আর আগস্ট অফার আসে কি 1940 সালে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখি আগস্ট অফারের পরে নেক্সট পেজ। আচ্ছা, এইবার তো অনেক কিছু আসে, ক্যাবিনেট মিশন আসে। ঠিক আছে, কি আছে, ক্যাবিনেট মিশন আসে। ক্যাবিনেট মিশন কত সালে আসে, 1946-এ আসে ক্যাবিনেট মিশন। এর আগে 1942 থেকে আসে। 1942-তে যদি দেখি, যেটা আমাদের কি বলা হয় এটাকে, ক্রিপস মিশন আছে, যেটা দুইটাই ফেল হয়ে যায়। তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন নভেম্বর 1946 দ্য স্কিম ফর্মুলেটেড বাই দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান। ঠিক আছে। মহাত্মা গান্ধী নট পার্ট অফ দ্য, মনে রাখবে যে মহাত্মা গান্ধী কি পার্ট ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির, না কোনো কনস্টিটিউশন মেকিংয়ের কোনো পার্ট ছিল না মহাত্মা গান্ধী। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখি আমাদের হচ্ছে, ঠিক আছে, এলিফ্যান্ট ওয়াজ অ্যাডপ্টেড সিম্বল অফ দ্য অ্যাসেম্বলি সিম্বল কি, এলিফ্যান্ট। ঠিক আছে, দ্য প্রভিন্সিয়াল ইনডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার্স অফ দ্য প্রিন্সলি স্টেট। ঠিক আছে। আচ্ছা, ইট মুভ বাই জওহরলাল নেহরু, অবজেক্টিভ রেজলিউশন যেটা আছে 13ই 13ই ডিসেম্বর। ঠিক আছে, 13ই ডিসেম্বর আগে, তার আগে আমার অনেক কিছু হয়েছিল। তার আগে যদি দেখি আমরা, অবজেক্টিভ রেজলিউশনের আগেই যদি দেখি আমরা, যে ফার্স্ট মিটিং যদি হেল্ড হয় না, ফার্স্ট মিটিং হয় হচ্ছে 9th, ফার্স্ট মিটিং হয় 9th ডিসেম্বর। ঠিক আছে, যেটা আছে কে করেছেন, সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, আরেকটা আছে সত্যেন্দ্র, এইখানে কি দেখলাম, সত্যেন্দ্র প্রসাদ সিনহা আর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, সত্যেন্দ্র প্রসাদ যদি দেখি আমরা, তাহলে হচ্ছে 1909। এবং সচ্চিদানন্দ সিনহা যদি দেখি, সচ্চিদানন্দ সিনহা
এখানে ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট হয়েছিলেন এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ঠিক আছে, সচিদানন্দ সিনহা, দ্য ইন্টারিম প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ঠিক আছে। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে মুসলিম লীগ কিন্তু বয়কট করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, জওহরলাল নেহরু এরপরে কী করলেন? জওহরলাল নেহরু যে, এবং এখানে 13 তারিখ হচ্ছে তার তার 11 তারিখ যদি দেখি আমরা, 11 তারিখ, 11 তারিখে কী হয়, 11 তারিখে হচ্ছে আমাদের হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যদি দেখি রাজেন্দ্র প্রসাদকে আমাদের কী হয় প্রেসিডেন্ট করা হলো, সভাপতি ঘোষণা করা হলো কিসের, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ঘোষণা করা হলো। এবং কী হয়, ঠিক আছে, যে টেম্পোরারি ডক্টর সচিদানন্দ সিনহা হচ্ছে টেম্পোরারি প্রেসিডেন্ট, ঠিক আছে। দেখো প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, যেটা হচ্ছে 11 তারিখ হয়েছিল। এবং হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে এইচ সি মুখার্জি এবং হচ্ছে ভিটি কৃষ্ণমাচারি, ঠিক আছে। আচ্ছা, এবার ওই অবজেক্টিভ রেজলিউশন, অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে কী কী হয়, অবজেক্টিভ রেজলিউশন, আচ্ছা ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন কে পেশ করে, হচ্ছে জওহরলাল নেহরু। প্রথমত আমাদের এইটা মনে রাখতে হবে, কে, জওহরলাল নেহরু। তাহলে এর মধ্যে অবজেক্টিভ রেজলিউশন কী হবে, অল পাওয়ার ডেরাইভ ফ্রম পিপল, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। এইখানে হয়তো লেখা নাই, তাহলে সমস্ত পাওয়ারটা কি ডেরাইভ ফ্রম পিপল থাকবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সভারেন ইন্ডিয়া থাকবে, ঠিক আছে। ফান্ডামেন্টাল ফিলোসফিক্যাল কনস্টিটিউশন ইউনিভার্সালি অ্যাডপ্টেড মডিফাইড ভার্সন অফ দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। আমি এখানে বলতেছি যেটা হচ্ছে, ঠিক আছে, তো অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে কী কী আছে, অবজেক্টিভ রেজলিউশন মানে হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ যে এই ভিত্তিতে আমাদের কনস্টিটিউশনটা গড়া হবে, ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন। তাহলে কী কী হবে, আমাকে লাগবে হচ্ছে জাস্টিস, আমরা যেটা প্রিএম্বলে দেখি, ঠিক আছে। জাস্টিস কিসের জাস্টিস, সোশ্যাল জাস্টিস, জাস্টিসের মধ্যে সোশ্যাল জাস্টিস, জাস্টিসের মধ্যে কি সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস আর ইকোনমিক্যাল জাস্টিস, জাস্টিসের মধ্যে সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস আর ইকোনমিক্যাল জাস্টিস, ঠিক আছে। ইকোনমিক্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস, জাস্টিসের মধ্যে সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, ঠিক আছে। ফ্রিডম, ফ্রিডম থাকবে, কিসের কিসের ফ্রিডম থাকে, ফ্রিডম অফ থট এক্সপ্রেশন, যেটা আমরা প্রিএম্বলে দেখি, ওই সব জিনিসগুলো আমরা অবজেক্টিভ রেজলিউশন এর ভিত্তিতে আমাদের কনস্টিটিউশনটা তৈরি করা হবে, ঠিক আছে। সেফগার্ড হবে, কিসের কিসের সেফগার্ড থাকবে, মাইনরিটি, ট্রাইবাল, ব্যাকওয়ার্ড ক্লাসকে সেফগার্ড করা হবে, এবং পিস এবং ওয়েলফেয়ারকে প্রমোশন করা হবে। এই সবগুলো অবজেক্টিভ রেজলিউশনের কাজ ছিল, ঠিক আছে। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্টেড ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগটার জন্য অ্যাডক কমিটি তৈরি হয়েছিল, যেটা রাজেন্দ্র প্রসাদ হেড ছিল, ঠিক আছে, সভাপতি ছিল, ঠিক আছে। আচ্ছা, অলদো দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি পাস্ট ইন 26শে নভেম্বর 1949 সালে, 26শে, কিন্তু ফোর্স হয়, এখানে দেখবে যে এখানে হচ্ছে কী হয়, অলদো পাস্ট হয়, ঠিক আছে, কিন্তু কেম ইন্টু ফোর্স যদি বলা হয় জানুয়ারি 26, 1950 সালে, এটা ফোর্স হয়, ঠিক আছে। এবার দেখি কী কী, জে বি মাবলাঙ্কার ছিলেন। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন আছে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাজ এ কনস্টিটিউশন বডি যখন হয় তখন রাজেন্দ্র প্রসাদ হয়, ঠিক আছে। অ্যাজ এ কনস্টিটিউশন বডি যখন হয় তখন রাজেন্দ্র প্রসাদ, অ্যাসেম্বলি অ্যাজ এ পার্লামেন্ট যখন হয় তখন হচ্ছে জিবি মাবলাঙ্কার প্রেসিডেন্ট, ঠিক আছে। প্রেসিডেন্ট জিবি মাবলাঙ্কার ছিল, রাজেন্দ্র প্রসাদও ছিল, কিন্তু যখন অ্যাজ এ পার্লামেন্ট হয় তখন জিবি মাবলাঙ্কার। এই পয়েন্টটা সবাই ভুলে যায়, এইটা একটা মেইনস লেভেলের একটা কোশ্চেনের, এইটা একটা, ঠিক আছে। বি.এন. রাও ছিলেন লিগাল অ্যাডভাইজার, ছিলেন লিগাল অ্যাডভাইজার বি.এন. রাও, বি.আর. আম্বেদকর ড্রাফটিং কমিটির হেড ছিলেন, জওহরলাল নেহরু ছিলেন ইউনিয়ন, ছিলেন পাওয়ার কমিটি, ছিলেন ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং হচ্ছে স্টেট কমিটির ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল হেড অফ দ্য প্রভিন্সিয়াল কমিটি। আরও কিছু যদি তোমার বই থাকে, বই থেকে দেখতে পারো যে আর কী কী আছে, প্রভিন্সিয়াল মাইনরিটি সাব কমিটি থাকে, ঠিক আছে। ঠিক আছে, আমরা মাইনরিটি সাব কমিটি এইচ.সি মুখার্জি যদি দেখি, ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি জে.বি. কৃপালিনী, আর সর্দার বল্লভভাই পটেনশিয়াল কনস্টিটিউশন কমিটি, এটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইট কমিটিও মনে হয় হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। আমার এখনও পর্যন্ত মনে পড়ছে না, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখি, এরপরে শেষ, ঠিক আছে। এবার হচ্ছে অ্যানালাইসিস, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না। এরপরে দাঁড়াও, আমি তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড, 1 সেকেন্ড, ওয়েট মিনিট। আচ্ছা, ওয়েট 1 সেকেন্ড, ওয়েট 1 সেকেন্ড, ওয়েট, আমরা এখন কোশ্চেন করবো, ঠিক আছে, দাঁড়াও কোশ্চেন করি, যে এই সেম চ্যাপ্টারে আমি কিছু কোশ্চেন করি, ঠিক আছে। আচ্ছা,
দেখা যাক। এবার কোশ্চেন করে দিই, কোশ্চেনগুলো তোমরা উত্তর দাও, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, অন করে নি না? আচ্ছা, সরি সরি সরি, দাঁড়াও, স্ক্রিনটা অন করে। হুম, ঠিক আছে। এবার দেখি আমরা হচ্ছে কিছু কোশ্চেন উত্তর করি, যে আমরা উত্তর করতে পারছি কি পাচ্ছি না, ঠিক আছে? আমরা উত্তর করতে পারছি কি পাচ্ছি না, আমরা এখন উত্তর দেখবো, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা বড় করি, সেকেন্ড। হুম, ঠিক আছে, তাহলে দেখি প্রথম কোশ্চেন। বাই হুইচ অ্যাক্ট তো ফলোয়িং দ্য স্টেপ টেকেন ফর দ্য ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার? তাহলে এটা কত সালে আমরা দেখলাম? 17, আরে 1773। আরে কেন এরকম হচ্ছে? 1773-তে, ঠিক আছে, 1773, ঠিক আছে। বাই হুইচ অ্যাড এস্টাবলিশ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট 1773, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করছি, এগুলো তোমরা কোশ্চেনগুলো বাড়িতে দেখবা, যে যেই যতটুকু পড়লাম সবগুলোর মধ্যেই এই কোশ্চেনগুলো আছে, ঠিক আছে। দ্য ফার্স্ট definite step to provide the parliament control over the East India Company. The first control over the East India Company কত সালে? বলো, বলো এটা কত সালে হবে? তাহলে এটাও 1773 হবে। কন্ট্রোল ওখান থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে টেকেন, টেকেন হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। রেগুলে কনসিডার দ্য ফলোয়িং, ঠিক আছে। রেগুলেটিং অ্যাক্ট 7 এস্টাবলিশ দ্য পার্লামেন্ট কন্ট্রোল ওভার দি অ্যাডমিনিস্ট্রেশন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা কি ঠিক? কি এস্টাবলিশ পার্লামেন্টারি কন্ট্রোল ওভার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ ইন্ডিয়ান টেরিটরি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি? তাহলে হচ্ছে অবশ্যই এটা ঠিক, কারেক্ট, ঠিক আছে। মেক দ্য গভর্নর অফ জেনারেল, এটাও কারেক্ট। গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করছে। এন্ড অফ দ্য ডিউয়াল গভর্নমেন্ট সিস্টেম, ঠিক আছে, এটাও ঠিক, ঠিক আছে। তাহলে হচ্ছে অল থ্রি, তিনটাই ঠিক হবে, ঠিক আছে। অপশন হবে কি, তিনটাই ঠিক, ঠিক আছে। এরপরে যদি দেখি, ব্রিটিশ পার্লামেন্ট অ্যাড্রেস টু দ্য শর্টকামিং অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট অলসো নোন অ্যাজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1970, এটা কি রেগুলেটিং অ্যাক্ট বলা হয় এটাকে? আচ্ছা, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে। 1874 কি হয়, পিটস ইন্ডিয়া অ্যাক্ট হয় না, ঠিক আছে। আচ্ছা, সো act during the regime of East India Company responsible providing the way of the shipment of opium to China. আচ্ছা দেখো, ওপাম, ওপাম মানে আফিম, ঠিক আছে। আফিম চায়না আছে। দ্য অ্যাক্ট ডিউরিং দ্য রেজিম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেসপন্সিবল ফর দ্য পেইং ওয়ে শিপমেন্ট অফ ওপাম টু চায়না। আচ্ছা, এটা যদি দেখি, এটার উত্তরটা হবে এখানে আমাদের চার্টার অ্যাক্টের, আরেকটা হবে 1993, এটা আমার হয়তো মিস হয়ে গেছে, কিন্তু মনে রাখবে, ঠিক আছে। চার্টার অ্যাক্ট 1793-তে এটা ওপামের ট্রেডটা হয়, ঠিক আছে। আচ্ছা, হুইচ পার্লামেন্ট অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি ওভার দ্য ট্রেড অফ ইন্ডিয়া যদি দেখি 1883, ঠিক আছে। ট্রেড অফ ইন্ডিয়া 1813 যদি দেখি 1813 সালে, কিন্তু চায়না এবং টির ক্ষেত্রে এক্সেপশন আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখি সেভেন 1813 যদি দেখি, এন্ড দ্য মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সেপ্ট দ্য ট্রেড ইন চায়না অ্যান্ড টি, এটা তো ঠিক, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি অপশনের হিসেবে 111, তাহলে এখানে নাই, এটা ভুল হবে, ঠিক আছে। এটা ভুল হবে, এটা হবে না, ঠিক আছে। এইটা একদমই হবে না, ঠিক আছে। অপশন থেকে আমার এবার এই তিনটার মধ্যে, ঠিক আছে। ইট অ্যাসেট দ্য সভারেনিটি অফ ব্রিটিশ ক্রাউন ওভার দ্য ইন্ডিয়ান টেরিটরি হেল্ড বাই দ্য কোম্পানি। আচ্ছা, এটা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা পরেরটা দেখি। রেভিনিউ অফ ইন্ডিয়ান, কি রেভিনিউস অফ ইন্ডিয়া ওয়ার নাও কন্ট্রোল বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, কন্ট্রোল বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে এটা ভুল হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা ঠিক হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি হয়, ইট ইট অ্যাসার্টেড সভরেন, ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। ইট অ্যাসার্টেড দ্য সভরেনিটি অফ ব্রিটিশ ক্রাউন ওভার দ্য ইন্ডিয়ান টেরিটরি হেল্ড বাই দি কোম্পানি, ঠিক আছে। হেল্ড বাই দি, যে কোম্পানি দ্বারা যে ব্রিটিশ টেরিটরির উপর যে কন্ট্রোল ছিল, সভারেনিটি ছিল, সেটা ব্রিটিশ ক্রাউন নিয়ে নিল, টেক ওভার করেছিল, ঠিক আছে, ওভার, ঠিক আছে। এবার যে থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার দ্য কমার্শিয়াল অ্যাক্টিভিটি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইনালি পুট টু অ্যান এন্ড, তাহলে হচ্ছে আমার 1833 দিল ওর
চ্যাপ্টার ক্লোজ করে দিল নাকি? 1833 চ্যাপ্টার ক্লোজ করে দিল, ঠিক আছে। হুইচ অ্যাক্ট for the first time made it possible to Indians to take some share in the administration of their countries, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, কোন আইনটি ফার্স্ট টাইম মেড পসিবল ইন্ডিয়ান্স টু টেক সাম শেয়ার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ? কোনটাতে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভের পার্ট হওয়ার জন্য ইন্ডিয়ানরা কি এলিজিবল হয়ে গেল, ঠিক আছে। মেড পসিবল, ইন্ডিয়ানদের জন্য পসিবল করলো, ঠিক আছে, যে ইন্ডিয়ানরা তারা পার্ট হইতে পারবে যে এই অ্যাডমিনিস্ট্রেশনের। কোনটা বলো, এটা উত্তরটা কী হবে? এইটা উত্তরটা দেখি বলে, তাহলে এটা হচ্ছে 83 হয়, ঠিক আছে, মানে 33 হয়, 1833, ঠিক আছে। তাহলে 1833-তে এটা হচ্ছে, ঠিক আছে। ওপেন কম্পিটিশন চালু হয়, পাবলিক সার্ভিস কমিশন, এইসব জিনিসগুলো, ঠিক আছে। না, সরি, ও পাবলিক সার্ভিস কমিশন তো না, মানে ওপেন কম্পিটিশন শুরু হয়, ঠিক আছে। ঠিক আছে, এটা 53 হতে পারে ওপেন কম্পিটিশনের ক্ষেত্রে, এটা আমি পরে কনফার্ম হয়ে বলতেছি এর উত্তরটা, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট অফ ব্রিটিশ, আর এটার প্রশ্নটা উত্তর যদি জানা থাকে তাহলে কমেন্ট করো, ঠিক আছে। 10 নম্বর, ঠিক আছে, যে 53 হবে না 33? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট অফ ব্রিটিশ হ্যাড সেপারেটেড লেজিসলেটিভ ফ্রম এক্সিকিউটিভ? তাহলে 53 আছে। আচ্ছা, আচ্ছা, এ থেকে একটু ছোটো করে দিই, ঠিক আছে। এই 53 হলো, ঠিক আছে। তারপরে যদি দেখি, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট অফ দ্য ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট, কোন আইনটি কি হয়, টেরিটোরিয়াল ডিভিশন অফ দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া ইজ ডান, ঠিক আছে। টেরিটোরিয়াল ডিভিশন ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, টেরিটোরিয়াল যদি ডিভিশন যদি দেখি, তাহলে এটা হচ্ছে 58-এ, ঠিক আছে। এটা হচ্ছে কত সালে, টেরিটোরিয়াল ডিভিশন 58-এ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ট্রান্সপোর্ট কোম্পানি, ক্রাউন রুলে কখন, কোন আইনের দ্বারা এটা হচ্ছে 58-এর আইন দ্বারা হচ্ছে ট্রান্সফার, আমি তাড়াতাড়ি করা আছে, টাইম নেই আমার, ঠিক আছে। 15 মিনিট আছে আর, ঠিক আছে, সরি 5 মিনিট আছে, ঠিক আছে। 5 মিনিটের মধ্যে বাকি দেখি কতটুকু করা যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ভেস্টেড দ্য সেক্রেটারি অফ স্টেটের ক্ষেত্রে ইন্ডিয়ান সুপ্রিম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তাহলে কোন আইন এটা? 58 মধ্যে তো সেক্রেটারি অফ স্টেট তৈরি হয়েছিল না, ঠিক আছে। আমি 20টা পর্যন্ত করাবো, ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যামং দ্য প্রভিশন ফর অ্যাক্ট অফ 1958? 1958-এ যদি দেখি তাহলে এটা কি হবে? আচ্ছা, দেখি, পড়ি আমরা কি, অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য, তো বড় করে নেই, দাঁড়াও, ঠিক আছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান টেরিটরি ওয়ার ট্রান্সফার টু দ্য ক্রাউন, একদম ঠিক এটা, ঠিক আছে। দ্য রুল অফ, তার মানে কি, মানে ক্রাউনের যে টেরিটরির যে কন্ট্রোলটা ছিল, অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, শাসনতান্ত্রিক ক্ষমতাটা সেটা ক্রাউন, ঠিক আছে, ক্রাউনের কাছে চলে গেল, এটা তো ঠিক, ঠিক আছে। দ্য অ্যাবলিশ মানে শেষ হয়ে গেছিলো, দ্য রুল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল শেষ হয়ে গেছে এবং ক্রাউন রুল শুরু হয়ে যাবে, ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কী করলো, নোন অ্যাজ আ ভাইসরয় অফ ইন্ডিয়া, ঠিক আছে। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, যেটা 1833 থেকে, যেটা 1858 সালে যেটা হয়েছিল, সেটা ভাইসরয় হলো, এবং সেক্রেটারি অফ স্টেট, এটাও ঠিক, ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। দেখি পরেরটাও ঠিক নাকি। আচ্ছা, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অফ ইন্ডিয়া ওয়াজ টু বি শেয়ার বিটুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ক্রাউন রুল, না, শেয়ার কে করবে, ক্রাউন রুল পুরো ক্ষমতাটাই নিজের হাতে নিয়ে নিয়েছিল, ঠিক আছে। তাহলে এটা কাটা হবে, তাহলে 1 2 3, 1 2 3 দিয়ে কোথায় আছে, 1 2 3, 1 2 3, 1 2 3, এই যে 1 2 3, উত্তর হবে এটা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট, ঠিক আছে, এখানে সম্ভবত নাম্বারিংয়ের কিছু গন্ডগোল হয়েছে, ঠিক আছে, কিছু কোশ্চেন উঠেনি হয়তো, ঠিক আছে। আচ্ছা, আজ এখানেই আমার টাইম শেষ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের কোশ্চেনগুলো দেখাচ্ছি, এগুলার উত্তরগুলো তুমি নাম্বারের সাথে কমেন্ট করো, ঠিক আছে। কোশ্চেনগুলো তুমি দেখতে পারো, আমি এটাকে ছোট করে দিচ্ছি, আচ্ছা, বড় হয়ে গেল, ঠিক আছে। উত্তরগুলো কমেন্ট করো, আমাকে নাম্বার দেবে এবং কমেন্ট করবে, ঠিক আছে। আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি, আমি পজ করে উত্তরগুলো করার চেষ্টা করো, ঠিক আছে। এটা হলো প্রথম পার্টটা, এই সেকেন্ড পার্টটা, ঠিক আছে।
কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা আছে, ঠিক আছে? এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আচ্ছা, আমি এখানেই আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এরপরে আমার অন্য দিনের অন্য ক্লাস করব, ঠিক আছে?